হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনে আমি চাইব ছাত্রীরা আরও বেশি করে আসুক, কারণ তাদের নিজস্ব বাসস্থানের পর এটা তাদের একটি অন্যতম বাসস্থান হয়ে উঠুক, এটা আমার একটা ভীষণ প্রাপ্তির জায়গা বলে আমার মনে হয়। বিগত 5 বছরে কিন্তু 600-র ওপর ছাত্রী নানান জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, প্লেসমেন্ট পেয়েছে এবং বহু ছাত্রী তারা কিন্তু হায়ার এডুকেশনে গেছে। আমরা আমাদের সঙ্গে পেয়েছি আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট মদন মিত্র মহাশয়কে। তিনি পরিচিত কামারহাটি কনস্টিটিউয়েন্সির বিধায়ক হিসেবে, কিন্তু আমাদের কাছে কিন্তু সত্যিই আমাদের অভিভাবক তুল্য। উত্তর 24 পরগনায় যে সমস্ত কলেজের ন্যাক হয়েছে তার মধ্যে কিন্তু একমাত্র আমাদের কলেজই মহিলা কলেজ হিসেবে এই দাবি করতে পারে যে আমাদের A+ গ্রেড রয়েছে। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি হীরালাল কলেজ, হীরালাল উইমেন কলেজ। এই মহিলা কলেজের কিন্তু আজকে একটা সুখবর রয়েছে, সেই নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে জানিয়ে রাখি, এই হীরালাল উইমেন কলেজ শুরু হয়েছিল মাত্র 6টা সাবজেক্ট এবং 18 জন মাত্র স্টুডেন্ট নিয়ে 1959 সালে। কী ছিল তার কাহিনী? একটা মন্দির, ছোট দুটো ঘর এবং তার 3 নম্বর ঘরটা কমন রুমের মতন ছিল। তাই আমাদের জানালেন শিক্ষক শিক্ষিকারা, ইতিহাস তাই বলছে। একেবারেই হীরালাল কলেজের যে ইতিহাস, তার প্রিন্সিপাল ম্যাম এবং তা অভিজ্ঞ টিচারদের সঙ্গে আমাদের কথা হবে। কিন্তু এই কলেজ এখন ন্যাকের রিপোর্ট অনুযায়ী B++ থেকে A+-এর উত্তরণে রয়েছে। সেই উত্তরণ কতটা স্মৃতিবহুল, কতটা উচ্ছ্বসিত কলেজের শিক্ষক শিক্ষিকারা, তাই নিয়ে আমাদের থাকবে স্পেশাল রিপোর্ট। হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন 1959 সালের 10ই আগস্ট এর যাত্রা শুরু। কলেজ ছিল ট্রাস্টের আন্ডারে এবং 1993 সাল থেকে লাগাতার প্রচেষ্টায় পূর্বতন যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর সন্তু দাস চক্রবর্তী, তার একটা ঐকান্তিক উদ্যোগে কলেজ ধীরে ধীরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে আসে, UGC রেকগনিশন পায়। বর্তমানে কলেজের 27টি সাবজেক্ট পড়ানো হয়, তার মধ্যে 18টিতে মেজর বা অনার্স এবং 9টি, যেটা আগে আমরা জানতাম জেনারেল বা এখন যেটাকে MDP বলা হয়। কলেজে আমাদের শিক্ষক সংখ্যা 88 এবং নন টিচিং 30-এরও ওপর, যারা ঐকান্তিকভাবে চেষ্টা করেন স্টুডেন্টদের পঠন পাঠনে যোগ্য সাহায্য করতে। আমাদের কলেজের যেটা সবথেকে বড় দিক, আমাদের কোনো ক্লাস ফাঁকা যায় না, কোনো না কোনো টিচার তার অ্যালটমেন্ট থাকুক বা না থাকুক সেই ক্লাস নেয়। তার ফলে স্টুডেন্টদের কিন্তু বাইরে আর অন্য সাহায্যের প্রয়োজন হওয়ার কথা নয়। আমাদের কলেজে ক্লাসের রেগুলার শিডিউল ছাড়াও টিচাররা কিন্তু রেমেডিয়াল ক্লাস নেন, বা যারা একটু ভালো স্টুডেন্ট তাদের জন্য অ্যাডভান্স লার্নার্স ক্লাস আছে। টিচাররা নিজেদের দায়িত্বে স্টুডেন্টদের কিন্তু লাইব্রেরি ওয়ার্ক করান, প্রজেক্ট করান, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং অর্থাৎ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে হাতে কলমে কাজ করানোর যে বিষয়টা, সেটা কিন্তু এখানে বহুদিন ধরে প্রচলিত। আমাদের 4 লেয়ার একাডেমিক অডিট হয়, যেটা কিন্তু শুধুমাত্র ন্যাকের জন্য না, দীর্ঘকাল ধরে এই ব্যবস্থা আমাদের রয়েছে, যাতে টিচারদের যে শিক্ষাদান সেটা একটা দায়বদ্ধতার মধ্যে থাকে। একটু খোঁজ নিলেই জানতে পারবেন যে ছাত্রদের সঙ্গে যে অধ্যাপক অধ্যাপিকাদের যে সম্পর্ক, সেটা কিন্তু তাদের দ্বিতীয় বাসস্থানের মতো, অর্থাৎ একেবারে ব্যক্তিগত স্তরে তারা এই সম্পর্ক মেনটেন করেন। অর্থাৎ পার্সোনাল জায়গা থেকে শুরু করে তাদের পঠন পাঠন, তাদের নানান রকম মনস্তাত্ত্বিক সমস্যা, যেটা বয়ঃসন্ধির বিশেষ সমস্যা, সেই সমস্ত জায়গাটা কিন্তু আমরা দেখি। আমাদের অত্যন্ত শক্তিশালী একটা কেরিয়ার কাউন্সেলিং সেল আছে, যার মাধ্যমে কিন্তু কেরিয়ার কাউন্সেলিং যেমন হয় তেমনই কিন্তু প্লেসমেন্টও খুব ভালো। বিগত 5 বছরে কিন্তু 600-র ওপর ছাত্রী নানান জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, প্লেসমেন্ট পেয়েছে এবং বহু ছাত্রী তারা কিন্তু হায়ার এডুকেশনে গেছে। আমাদের কলেজে স্টুডেন্টরা কিন্তু অনেকেই আছে যারা ইউনিভার্সিটির র্যাঙ্ক হোল্ডার্স,
আমাদের পাস পার্সেন্টেজ বিগত বছরে 99.74%, যেটা কিন্তু সম্ভবত পশ্চিমবঙ্গের অন্য অনেক কলেজেই নেই। এবং এই সবটা মিলিয়েই কিন্তু আমরা 2023 সালে ন্যাক কর্তৃক A+ গ্রেড পেয়েছি, যা পশ্চিমবঙ্গে মহিলা কলেজগুলোর মধ্যে সম্ভবত অন্যতম একটা প্রতিষ্ঠা আমাদের দিয়েছে। ব্যারাকপুর সাব ডিভিশনে একটি মাত্র মহিলা কলেজ যার A+ গ্রেড আছে, এবং উত্তর চব্বিশ পরগনায় যে সমস্ত কলেজের ন্যাক হয়েছে তার মধ্যে কিন্তু একমাত্র আমাদের কলেজই মহিলা কলেজ হিসেবে এই দাবি করতে পারে যে আমাদের A+ গ্রেড রয়েছে। তার কারণ কিন্তু আমাদের যেমন একদিকে পঠন পাঠন, অন্যদিকে যেমন মেন্টরিং রয়েছে, তেমনই আমাদের কেরিয়ার কাউন্সেলিংয়ের বিষয়টি রয়েছে, আমাদের রিসার্চের কাজ আমরা ছাত্রী এবং শিক্ষক উভয়কেই করাই। আমাদের একটি স্ট্রং রিসার্চ ডেভেলপমেন্ট সেল রয়েছে, আমাদের ইনস্টিটিউশনস ইনোভেটিভ কাউন্সিল রয়েছে যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট করি, আমাদের এন্টারপ্রেনিউরাল ডেভেলপমেন্ট সেল রয়েছে যার মাধ্যমে আমরা ছাত্রীদের শুধুমাত্র জব সিকার হিসেবে তৈরি করি না, তারা যেন চাকরি দিতে পারে অর্থাৎ উদ্যোগপতি হতে পারে সেই প্রশিক্ষণও কিন্তু আমরা তাদের দিয়ে থাকি। সুতরাং এই সবটুকু মিলিয়ে আমরা ছাত্রীদের যে বার্তা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে এটা তাদের দ্বিতীয় বাসস্থান। ক্লাসরুম থেকে বেরোনোর সময় আলো পাখা নেবানোটাও যেমন তাদের দায়িত্ব, তেমনি পরিচ্ছন্নতা রক্ষা করা সেটাও কিন্তু তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং রেগুলার ক্লাস হচ্ছে কিনা, পঠন পাঠন ঠিকমতো হচ্ছে কিনা, এই সমস্তটা কিন্তু ছাত্রী এবং শিক্ষক উভয় মিলে যথা নিয়মে তারা তত্ত্বাবধান করে, পরিচালনা করে। আমাদের খুব স্ট্রং গ্রিভেন্স রিড্রেসাল সেল রয়েছে, এবং সবথেকে যেটা বড়, ছাত্রীদের জন্য অধ্যক্ষার ঘর সেটা কিন্তু একেবারেই অবারিত দ্বার। তাদের আমি যথার্থ অভিভাবক হয়ে উঠতে চেষ্টা করি, আমার অধ্যাপক অধ্যাপিকারাও কিন্তু তাদের যথার্থ নিয়মে অভিভাবক হতে চেষ্টা করেন। আমাদের কাছে ছাত্রীরা যে কোনো সময় আসে, তাদের অভাব অভিযোগ জানায়। সুতরাং এটা খুব আনন্দের সঙ্গে জানাই যে সেইভাবে কোনো র্যাগিং বা অন্য কোনো ধরনের হ্যারাসমেন্ট, কোনো অভিযোগ সেভাবে কিন্তু আমাদের ছাত্রীদের কাছ থেকে আমরা পাই না। এবং এটুকু না বললেই নয় যে আমাদের ন্যাকের সময় যখন অভিভাবকদের মিট হয়েছে তখন কিন্তু ন্যাকের পিআর টিম তাদের এক্সিট মিটিংয়ে বলে গেছে গার্জেনরা, অভিভাবকরা তারা কিন্তু কলেজ সম্বন্ধে উচ্ছ্বসিত, তারা কিন্তু কলেজ সম্বন্ধে কোনো অভিযোগ এতটুকুও করেননি, বরং তারা কলেজ সম্বন্ধে নির্দ্বিধায় প্রশংসা করেছেন। এটা আমাদের বিশেষ পাওনা, এবং এই জন্য কলেজের সকলের তরফ থেকে আমরা অভিভাবকদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ব্যক্ত করি। আপনি যে কোনো অনুষ্ঠানে দেখবেন ছাত্রীরা, আমাদের ক্ষেত্রে ছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং যারা রয়েছেন, শিক্ষাবন্ধু যারা রয়েছেন, তারা এমনভাবে হাতে হাত মিলিয়ে কাজ করেন যে সেটা কিন্তু কলেজের অন্যতম পাওনা শুধু বলবো না, আমি জানি না অন্য কলেজের সঙ্গে তুলনা করলে হয়তো দেখা যাবে এটা একটা অনবদ্য জায়গা। সুতরাং হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেনে আমি চাইব ছাত্রীরা আরও বেশি করে আসুক, কারণ তাদের নিজস্ব বাসস্থানের পর এটা তাদের একটি অন্যতম বাসস্থান হয়ে উঠুক, এটা আমার একটা ভীষণ প্রাপ্তির জায়গা বলে আমার মনে হয়। একদম। আমার একটা প্রশ্ন একেবারে কিউরিওসিটি থেকে যেটা আমি বলছি, কলেজ উত্তীর্ণ হয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যা অনেক রয়েছে, তাদের যে অভিজ্ঞতা রয়েছে সেগুলো তো আছেই, কিন্তু আমি বলছিলাম উইমেন কলেজ কেন? আমি বলছিলাম কলেজ তো প্রচুর, কেন শুধুমাত্র মহিলাদের কলেজেই মহিলারা পড়বে? আমি বলছি কোয়েট কলেজ রয়েছে, সেগুলোর থেকে বাড়তি কি এই মহিলা কলেজে পাচ্ছে যে কারণে মহিলারা শুধু মহিলা কলেজেই আসবে? এটা কিন্তু একটা কলেজের সমস্যারও জায়গা। আমরা জানি যে যদি আমরা বয়ঃসন্ধির মনস্তত্ত্ব দেখি তাহলে যেটা হয় সেটা হচ্ছে বা এই বাচ্চা মেয়েরা তারা কিন্তু একটু কোএডুকেশন কলেজেই পড়তে ভালোবাসে, এটা ঘটনা। কিন্তু এটা তো অ্যাফিলিয়েশনের সিস্টেম অনুযায়ী আমাদের মহিলা কলেজ, এর কোনো বাধা ধরা কারণ আমি বলবো না। তবে এটা ঠিক
যে মহিলা কলেজে যে ডিসিপ্লিন মেনটেন করা সম্ভব হয়, যেভাবে আমরা একটা সুশৃঙ্খল পরিকাঠামো রক্ষা করে চলি, সেটা কিন্তু কো এডুকেশন কলেজে কতটা সম্ভব আমি জানি না। কাজেই অনেক গার্জেন কিন্তু আমাকে বলে গেছেন শুধু এই শৃঙ্খলার জন্য তারা কিন্তু মেয়েদের পাঠান। এবং আমাদের যে মোটো ডেডিকেশন, ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিন, এই মোটো অনুযায়ী কিন্তু আমাদের সেটা কিন্তু শুধু খাতায় কলমে নেই, এটা কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, আমাদের শিক্ষাবন্ধু এবং আমাদের ছাত্রীরা সত্যিই এই মোটো অনুযায়ী নিজেদের পঠন পাঠন পরিচালনা করে, নিজেদের জীবন পরিচালনা করে। সুতরাং কম ছাত্রী হলেও আমি এই পরিবেশটুকু চাই, যেটা একান্তভাবে পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ, বা আমরা যদি বলি এটা অ্যাকাডেমিক অ্যাম্বিয়েন্স। এই অ্যাকাডেমিক অ্যাম্বিয়েন্স মাথায় রেখে যদি অভিভাবক অভিভাবিকারা ছাত্রীদের আমার কাছে পাঠায়, তাহলে এইটুকু আমি তাদের আশ্বাস দিতে পারি যে তারা নিঃসন্দেহে একটি নিরাপদ আশ্রয়ে তাদের ছাত্রীদের শুধুমাত্র পঠন পাঠনের জন্য না, মূল্যবোধের বিকাশের জন্যও তারা আমাদের কাছে পাঠাচ্ছেন। এইটা একটা সমস্যা ছাত্রী ভর্তির বিষয়ে, কিন্তু গুণগত মানে যদি দেখেন আমরা অন্য অনেক কলেজের থেকে এগিয়ে আছি। এবং বোধহয় এখনও আমরা সেই ঐতিহ্যকে ধরে রেখেছি, যেখানে মহাবিদ্যালয় মানে হচ্ছে মহাবিদ্যার স্থান, সেইটুকু ধরে রাখার চেষ্টা কিন্তু আমরা এখনো পর্যন্ত করছি। বেশ, আমার শেষ প্রশ্ন থাকবে একেবারে স্পেসিফিকভাবে, যে মহিলাদের বাড়তি অনেক দায়িত্ব নিতে হয় সমাজে, সেটা সাংসারিক হোক বা সামাজিক হোক, সেই দায়িত্বর সঙ্গে পড়াশুনো কতটা, আমি বলছি এই কলেজে কতটা সেই পথে চালিত করা যায় মহিলাদের, বা সেই উদ্যোগটা নেওয়া যায় ছাত্রীরা আসলে সামাজিক দায়িত্ব পাশাপাশি শিক্ষাটাও দরকার, এটার জন্য কি কোনো আলাদা কিছু করা হয়েছে আপনার চিন্তা? মহিলাদের শুধুমাত্র সেই সমস্যাই নয়, অর্থনৈতিক একটা সমস্যাও তৈরি হয়। যদিও আমাদের রাজ্য সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া মহিলাদের ক্ষমতায়নের জন্য অনেক রকম ব্যবস্থা করেছেন, কন্যাশ্রী আছে, নানান রকম স্কলারশিপ রয়েছে, সেগুলো আমরা খুব নিখুঁতভাবে ছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তাছাড়াও আমাদের নানান রকম স্কলারশিপ, স্টুডেন্টস এড ইত্যাদি ব্যবস্থা আছে, যাতে অর্থাভাবে কোনো মেয়ের পড়াশোনা নষ্ট না হয়। কিন্তু তারপরেও দেখা যায় এই টাকাটা সবসময় তাদের পড়াশোনার কাজে কিন্তু ব্যবহৃত হয় না। এটা আমাদের একটা সামাজিক ব্যাধির মতো, এখনও পর্যন্ত সেটা খুব একটা নির্মূল করা যায়নি। কিন্তু আমাদের এখানে একটা জেন্ডার ইকুইটি সেল আছে, যেটাকে আমরা নারী সংসদ বলি। সেটা অত্যন্ত শক্তিশালী একটি সেল। সেই সেলের দায়িত্ব হচ্ছে বারবার মেয়েদের বোঝানো, ক্ষমতায়ন মানে হচ্ছে নিজের শক্তি নিজে আহরণ করা। এবং আমরা বিভিন্ন রিসোর্স পার্সন বা বিদগ্ধ মানুষদের দিয়ে তাদের নানান রকম আলোচনা চক্রের মধ্যে নিয়ে আসি, যাতে তারা আত্মশক্তিতে বলীয়ান হয়। এবং আত্মশক্তির প্রথম কথা হচ্ছে নিজের ভেতরে নিজের ক্ষমতাকে উপলব্ধি করা, এবং দ্বিতীয় কথা হচ্ছে অর্থনৈতিক ক্ষমতায়ন, যার জন্য কিন্তু আমাদের ইনকিউবেশন সেন্টার, আমাদের এন্টারপ্রেনিউরিয়াল ডেভেলপমেন্ট সেল তৈরি করা হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে সেলফ হেল্প গ্রুপ করে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন করানো যায়, কারণ অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া কিন্তু সত্যি শক্তি আহরণের কোনো রাস্তা নেই, বা এটাই হচ্ছে প্রাথমিক সোপান। বাড়িতেও এই মেয়েরা অনেকটা বঞ্চিত, যার জন্য শুধুমাত্র পড়ব এই ভাবনা নিয়ে আসা মেয়ের সংখ্যা কিন্তু কম। কাজে এই কাজটা কিন্তু আমাদের অধ্যাপক অধ্যাপিকারা বা আমাদের শিক্ষাবন্ধুরা যেভাবে করেন, অত্যন্ত জটিল একটা কাজ, এবং এই কারণেই কিন্তু আমাদের মেন্টরিংটা খুব রেগুলার বেসিসে হয়। এমনকি আমাদের যখন কোভিড পিরিয়ড হয়েছে, বাড়িতে ফোন করে আমাদের টিচাররা তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছেন। আমরা রেগুলার গার্জেন মিট করি শুধুমাত্র গার্জেনদের অভিমুখীকরণের জন্য, যে মেয়েদের শিক্ষা কিন্তু ভীষণ প্রয়োজন। এবং আমি যেটা বারবার বার্তা দিই, শিক্ষা ছেলে মেয়ে সকলের প্রয়োজন,
কিন্তু একটি ছেলের শিক্ষার প্রয়োজন রোজগারের জন্য, একটা মেয়ের শিক্ষার প্রয়োজন শুধু রোজগারের জন্য নয়, মানুষ হিসেবে নিজের মেরুদণ্ডের ওপর সামাজিক প্রতিষ্ঠা লাভের জন্যও কিন্তু প্রয়োজন। এবং আশা করছি যে ধীরে ধীরে আমাদের কিন্তু একটা উত্তরণ ঘটছে। এবং আমি যখন বুঝি যে ছাত্রীরা যখন অনায়াসে আসে এবং অন্য কলেজের সঙ্গে এই কলেজের পার্থক্যটা আমাকে তুলে ধরে অত্যন্ত আবেগের সঙ্গে, তাতে আমি বুঝি যে তাদের ধীরে ধীরে কিন্তু কোথাও একটা ক্ষমতার প্রাঙ্গণে প্রবেশের মতো মনোবল তারা জোগাড় করতে সক্ষম হচ্ছে, এবং এটুকুই আমাদের সাফল্য। এই যে উত্তরণের পর্যায়ে যাদের কথা না বললেই নয়, আমাদের পরিচালন সমিতির সদস্যরা এবং পরিচালন সমিতির সমস্ত সদস্যা তারা যখন যেভাবে থেকেছেন, তারা আমাদের পাশে থেকেছেন, তারা আমাদের সহযোগিতা করেছেন এবং নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েছেন। আমরা আমাদের সঙ্গে পেয়েছি আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট মদন মিত্র মহাশয়কে। তিনি পরিচিত কামারহাটি কনস্টিটিউয়েন্সির বিধায়ক হিসেবে, কিন্তু আমাদের কাছে কিন্তু সত্যিই আমাদের অভিভাবক তুল্য। যখন যেভাবে চেয়েছি উনি কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। এটা কিন্তু আমাদের এক বিশেষ পাওনা। তার সঙ্গে যার কথা বিশেষভাবে বলবো, তিনি হচ্ছেন মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায়। আমার মনে পড়ে না আমি আসার পর কোনো অনুষ্ঠান কলেজ করেছে ওনাকে নিমন্ত্রণ করা হয়েছে, উনি আসেননি। এবং যখন এসেছেন তখন একেবারেই অধ্যাপক হিসেবে আমাদের মাথায় হাত রেখেছেন। আজকে কলেজের যে চাকচিক্য দেখছেন তার অনেকটাই কিন্তু সাংসদ এবং বিধায়কের অর্থানুকূল্যে। আমরা সরকারি অনুদান পাইনি কথা বলবো না, কিন্তু যেহেতু একটু প্রান্তিক কলেজ, হয়তো আরও একটু অনুদান পেলে ভালো হতো, কিন্তু সেই অভাব অনেকটাই পূরণ করেছেন আমাদের বিধায়ক এবং সাংসদ। কামারহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রী গোপাল সাহা, তার কনস্টিটিউয়েন্সিতে আমরা বোধহয় একমাত্র মহিলা কলেজ বা একমাত্র কলেজ, সুতরাং নিঃশর্তভাবে তিনি কিন্তু সাহায্য করেছেন। এবং সর্বোপরি আমাদের যিনি লোকাল কাউন্সিলর শ্রী অরিন্দম ভৌমিক, তিনি তো প্রায় আমাদের কলেজের একটি অংশ হয়ে উঠেছেন, যেটা কিন্তু আমাদের এক বিশেষ প্রাপ্তি। এই সবটুকু মিলিয়েই কিন্তু আমরা A+। ম্যাডাম, আপনি এই হীরালাল কলেজের অনেকটা গোড়ার বিষয়টা আমি বলছিলাম যে এই যে উত্তরণ, আজকে তো একটা খুব ভালো খবরের মুখোমুখি হচ্ছে আমরা গ্রেডুয়েশনের দিক থেকে। কি ছিল, আজকে কি হয়েছে, বা সেকাল একাল কীরকমভাবে বদলালো, কিভাবে সম্ভব হল? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের কলেজটা যখন শুরু হয়েছিল সেটা 1959 সালে, আগেই শুনেছেন। সেই 1959 সালে কিন্তু এরকম বাড়ি টাড়ি কিচ্ছু ছিল না। পুকুরের ধারে দরমা দিয়ে ঘেরা 3টে ঘর ছিল। সেই 3টে ঘরের মধ্যে 2টো ঘরে মেয়েদের ক্লাস হতো, আর একটি ঘর ছিল মেয়েদের বসার জায়গা, কমন রুম, দ্যাট ইজ কমন রুম। আর টিচার, প্রিন্সিপাল এবং কলেজ অফিস সেটা চলতো আমাদের কলেজের মধ্যেই। দেখতে পাবেন একটি মন্দির আছে, বিশ্বরূপ মন্দির, এবং সেই বিশ্বরূপ ট্রাস্ট থেকে এই কলেজের উৎপত্তি হয়েছিল। সেখানেই চলতো, ওই দালানেই চলতো কলেজ অফিস, এবং টিচাররাও ওখানে বসতেন, প্রিন্সিপাল স্যারও ওখানেই বসতেন। এইভাবে কিন্তু কলেজটা শুরু হয়েছিল, এবং মাত্র 18 জন স্টুডেন্ট ছিল তখন, মাত্র 18 জন স্টুডেন্ট, এবং 6টি বিষয় পড়ানো হতো, এবং সবই ছিল তখনকার পাস সাবজেক্ট, মানে এখন যেটাকে আমরা মাইনর বলি। এনইপি সিস্টেমে আমরা যেটাকে মাইনর বলছি, সেই মাইনর নিয়ে 6টা সাবজেক্টের ক্লাস শুরু হয়েছিল, এবং সেখানে কিন্তু কোনো সায়েন্সের সাবজেক্টও ছিল না, ছিল কেবলমাত্র আর্টস। এগুলো সবই আমারও শোনা কথা এবং কিছুটা বিভিন্ন জায়গার লেখা থেকে পড়া। আমি এসেছি 2000 সালে, তখন অলমোস্ট 12টা সাবজেক্ট, তখনও এতগুলো সাবজেক্ট ছিল না। আর তার মধ্যে 6টা সাবজেক্টে আমাদের অনার্স ছিল, এবং তখন যেটা ছিল তখন 2+1 সিস্টেমে রান করতো, মানে 2 বছরের পরে পার্ট 1 এবং 3 বছরের পরে পার্ট 2, এইভাবে চলতো। আর
তখনও আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স কিছুতেই ঠিক অনার্স ছিল না, অনার্স তারপরে আসে, জুলজিতে অনার্স আসে, তারপরে বটানিতে আসে, অ্যান্ড দেন কেমিস্ট্রিতে অনার্স আসে, তারপরে আস্তে আস্তে ফুড অ্যান্ড নিউট্রিশন, সাইকোলজি, জিওগ্রাফি ইত্যাদি সমস্ত সাবজেক্ট আসে। এবং এই করতে করতে দেখা গেল 2011-12 সাল নাগাদ আমাদের প্রায় 19টা সাবজেক্ট হয়। 2015 সালে এখনকার যিনি বর্তমান অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ, উনি আসেন আমাদের কলেজে প্রিন্সিপাল হয়ে। তারপরে আমাদের আরও বেশ কিছু সাবজেক্টের সাবজেক্ট আসে কলেজে, এবং বেশ কিছুতে অনার্সও আসে। ফলত আমাদের স্টুডেন্ট সংখ্যাও কিন্তু বৃদ্ধি পায়। সেই পার্ট তো এখন আর নেই, এখন একেবারে সেমিস্টারে। হ্যাঁ, এখন তো প্রথমে 18 সালে হলো সিবিসিএস, ওই 1+1+1 থেকে সিবিসিএস হলো 18 সালে, আর আমাদের 23 সাল থেকে শুরু হয়েছে এনইপি 2020। আপনি কি পড়ান? আমি ম্যাথমেটিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর, আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স। আর এছাড়াও আমার কলেজে আরও কিছু দায়িত্ব রয়েছে। বার্সার মানে এটা হচ্ছে কলেজের যে অর্থনৈতিক পরিচালনা, সেইটার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। অবশ্যই এটা কিন্তু সম্পূর্ণ আমি নিজে যে করি এটা দাবি আমি অবশ্যই করব না। আমার সঙ্গে সবসময় আমাদের অধ্যক্ষা রয়েছেন, গভর্নিং বডির মেম্বার্স রয়েছেন, তারা আমাদের যেভাবে পরিচালনা করেন সেভাবেই আমরা কিন্তু সেই ডিসিশন নিই এবং সেভাবেই আমরা কিন্তু পরিচালনা করি। এবং তার সঙ্গে রয়েছে আমাদের শিক্ষাবন্ধুরা, যেমন আমাদের অ্যাকাউন্টেন্ট রয়েছেন, আমাদের ক্যাশিয়ার রয়েছেন, এবং আরও কিছু শিক্ষাবন্ধুরা রয়েছেন যারা সবসময় এই কাজে কিন্তু আমাদেরকে সাহায্য করে চলেছেন। না হলে কিন্তু এই এত বড় একটা ব্যবস্থাকে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা সত্যি একজনের নেই। একটু জিজ্ঞাসা করে নেব, অঙ্ক এমনি অঙ্কতে সকলের একটা ভয় থাকে, এবং সেটা আবার তার উপরে আবার এটি মহিলাদের এবং ছাত্রীদের কলেজ, এবং সেই জায়গায় অঙ্ক কীভাবে উদ্বুদ্ধ করেন? মানে কোনো সময় তো এরকম হতেই পারে বা হয় যে অঙ্কটা ঠিক আসছে না, তখন কি করেন? রেগে যান নাকি আরও না? তাহলে আমি আসল যে চিত্রপট সেটাই বলি। আসল চিত্রপটের জায়গায় আমি শুধু মেয়েদের কথা বলবো না, মেয়ে এবং ছেলে, ছাত্র ছাত্রী উভয়েরই একটা গণিত সম্পর্কে কিন্তু আতঙ্ক রয়েছে। সেই আতঙ্ক জায়গা থেকে ম্যাথমেটিক্স পড়তে আসা ছাত্রীর সংখ্যা সত্যিই কম। যারা পড়তে আসে তাদের অনেকেই যেভাবেই পড়ানো হোক না কেন তাতে মোটামুটি তারা ঠিকঠাক বুঝতে পারে। দু একজন একটু দুর্বল প্রকৃতির হয়, হয়তো তাদের ঠিক সেভাবে সাবজেক্টটাকে জেনে ওঠা হয়নি বা উদ্বুদ্ধ হয়নি। সেটা আমরা ভীষণভাবে চেষ্টা করি তাদেরকে আরও বেশি ক্লাস দিয়ে যাতে তাদের গোড়াটাকে স্ট্রং করা, মজবুত করা, যাতে নাকি এই বিএসসি যে সিলেবাসটা, সেই সিলেবাসটাকে তারা ঠিক করে বুঝতে পারে এবং ভবিষ্যতে সেটাকে কাজে লাগাতে পারে। কারণ শুধু পড়ে তো লাভ নেই, তাকে ভবিষ্যতে কাজে লাগাতে হবে। এবং শুধু তাই নয়, শুধু যে পাশ করে গেল সেটাও নয়, তাকে আমরা চাইবো সবসময় যে একটা জায়গায় তারা কোথাও চাকরি করুক অথবা নিজের কিছু করুক। হ্যাঁ, মানে এন্টারপ্রেনারশিপ, যেটা আমাদের তো এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেলও রয়েছে, ইডিসি রয়েছে আমাদের, সেখান থেকেও তারা যাতে কিছু করতে পারে। এবং অর্থাৎ কি না, একটা বিজনেসের দিকে এগিয়ে যাওয়া, সেই বিজনেসের দিকে এগিয়ে যাওয়া মানেই কিন্তু সেখানে লট অফ ম্যাথামেটিক্স রয়েছে। সেই ম্যাথামেটিক্সটাকে জানা অবশ্যই দরকার, না হলে ও হয়তো অন্য কোথাও হয়তো ধরুন লোন নিতে গেল, সেখানে ওকে ঠকিয়ে দিতে পারে ও যদি অঙ্কটাকে না জানে। অঙ্কটাকে জানতে হবে। সেটা আমি শুধু অঙ্কর স্টুডেন্টকে বলছি না, এটা কিন্তু সবাইকার জন্য সত্যি। যে সাধারণ হয়তো একটা ছোটোখাটো কিছু করছে তারও এই অঙ্কটা কিন্তু জানা দরকার, বেসিক ম্যাথমেটিক্স জানা দরকার। এটা আপনার দৈনন্দিন কাজে লাগে, তাই না? সুতরাং আমরা সেইভাবেই, যদি কোনো স্টুডেন্ট আমার কাছে একটু উইক আসে, আমরা তাকে সেভাবেই একদম গোড়ার থেকে তাকে আরম্ভ করি এবং তাকে সেইভাবে কোচ করি। তাকে দরকার হলে এক্সট্রা বই দিই, কারণ আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে কিন্তু একটা ফেসিলিটি রয়েছে, বুক ব্যাংক ফেসিলিটি।
মানে সেন্ট্রাল লাইব্রেরিতে তো বই রয়েছেই, সেন্ট্রাল লাইব্রেরি ছাড়াও আমাদের বুক ব্যাংক ফেসিলিটি রয়েছে। সেই বুক ব্যাংক ফেসিলিটির মাধ্যমে তারা বই পায়, তাদের পড়াশুনো হয়ে গেল, পরীক্ষা হয়ে গেলে তারা বইটাকে আবার আমাকে ফেরত দিয়ে যায়। ঠিক আছে, মানে লাইব্রেরির বই তো পাচ্ছেই, প্লাস বুক ব্যাংক। এই কলেজ একদম খুব একেবারে সুখবর নিয়ে দাঁড়িয়ে রয়েছে সামনে, ন্যাকের রিপোর্ট। কি মনে হচ্ছে আপনার সাবজেক্ট সম্বন্ধে, কলেজ সম্বন্ধে কি বলবেন? দেখুন, আমার সাবজেক্ট হচ্ছে অর্থনীতি। এবার পুরো পশ্চিমবঙ্গের এই চিত্রটাই আপনি দেখেন যে অর্থনীতিতে কিন্তু ক্রমশ ছাত্রী সংখ্যা কমে আসছে, যেটার প্রধান কারণ যেটা বার্সার ম্যাডাম বললেন, ডক্টর লিপিকা মল্লিক, যে অঙ্কে ভীতি। এবার অঙ্কে ছাত্রদের থেকেও ছাত্রীদের আরও বেশি ভীতি, কিন্তু তবু লাকিলি আমরা এই কলেজে অনেক স্টুডেন্ট পাই যাদের মাইনর আছে ইকোনমিক্স, কারণ তাদের জিওগ্রাফি অনার্স আছে। আর সুখবর যদি বলেন তাহলে একটা কথা বলবো, আমাদের আমি খুব মানে রিসেন্ট জয়েন করেছি এখানে, মানে জাস্ট তারপরেই করোনা আরম্ভ হয়েছে, এবং আইকিউসি কোঅর্ডিনেটরও খুব নতুন। কিন্তু মানে আমাদের অধ্যক্ষা মহাশয় প্লাস এই যে আমাদের যে ন্যাক দুজন কোঅর্ডিনেটর আছেন, ডক্টর প্রদীপ্ত মুখার্জি আর ডক্টর মধুশ্রী দাস, সম্পূর্ণ এনারা প্লাস আমার আরও যেসব কলিগ আছে তাদের জন্যই কিন্তু কলেজ আজ মানে প্রথম সাইকেলে এটি পেয়েছিল আপনার C++, তারপর আমাদের ম্যাডাম যখন এলেন তারপর B++, তারপরেই আমরা A+। তার মানে বুঝতেই পাচ্ছেন ক্রমশ এটা উত্তরণ। তারপরে এরপরে তো ন্যাকের আবার সিস্টেম বদলেছে, কিন্তু আশা করি ভবিষ্যতে আরও বেশি ভালো হব আমরা। আর আমাদের কলেজের যে বিশেষ বিশেষ গুণ আছে, একটা ছোট্ট গুণের কথা বলছি, আমি জানি না অন্য কলেজে আছে কি না। আমরা এখনও স্কুলের মতো সেই একাডেমিক মনিটর করি, জানেন তো, যে ডে বাই ডে আমরা স্টুডেন্টদের কি পড়াচ্ছি, প্রত্যেক ডিপার্টমেন্ট একটা রেজিস্টার মেনটেন করে, এবং সেটা মোস্ট ডিপার্টমেন্টে স্টুডেন্টরা সাইন করে যে হ্যাঁ এটা পড়ানো হয়েছে। এই জন্য কী হয়, অ্যাট এ গ্লান্স আমরা বুঝতে পারি যে কতটা সিলেবাস শেষ হয়েছে। প্লাস ধরুন কোনো স্টুডেন্ট ব্যাক পেলো, তাদের আমরা কিন্তু এক্সট্রা রিমেডিয়াল ক্লাস নিই, এবং যখন ধরুন অনেক সময় হয় কি বিজি সেশন আমরা নিতে পারছি না, যেমন এইবার সেমিস্টার 1-এ অনেকে ব্যাক পেয়েছে, কিন্তু তাদের তো সেমিস্টার 2টাও পড়তে হচ্ছে, তখন আমরা কি করি, ওই রবিবার দিন ওদের অনলাইন ক্লাসটা নিয়ে নিই, মানে এরকমও ব্যবস্থা করা আছে। প্লাস আপনার বিভিন্ন রকম এন্ট্রি সার্ভিস আছে, মানে কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের তৈরি করা হয়। ম্যাডাম যেটা বললেন, ইনকিউবেশন সেন্টার আছে, তাদের মাধ্যমে যাতে সেলফ এমপ্লয়মেন্ট হয়, সবাই যে চাকরি পাবেই এরম তো কোনো কথা নেই। প্লাস হচ্ছে কি, আমাদের সমাজে এখনও মেয়েরা দেখবেন যে খুব একটা চাকরির জন্য হয়তো বাড়ির থেকে অনুমতিই দিল না, অনেককে তো আপনার করে দেয়, মানে মাঝখানে লেখাপড়া বন্ধ করে দেয়, তাদের জন্য আমরা এডসের ব্যবস্থা করি। প্লাস আছে ফিনান্সিয়াল লিটারেসি, কিছুদিন আগেই হলো, বাড়ি বসে যদি আপনি শেয়ারে ইনভেস্ট করেন তাতেও একটা বিশাল ভালো ইনকাম, মানে এরকম বিভিন্নভাবে আমরা মেয়েদের বিভিন্ন রকমভাবে ট্রেনিং দিয়ে থাকি, যাতে ভবিষ্যতে তারা অন্তত রুজি রোজগারের জন্য পরমুখাপেক্ষী হয়ে না থাকে। আপনি এটা অর্থনীতির টিচার, তাই জন্য একটা ছোট্ট জানার থেকে জিজ্ঞাসা, যে বাড়ির অর্থনীতি একেবারে বলা হয় যে মহিলাদের দখলই, সেখানে পড়াশুনো, সামাজিক অর্থনীতি, রাজনৈতিক অর্থনীতি, সবের সঙ্গে বাড়ির অর্থনীতিটা কি একটু আলাদা হয়? ওটা বোধহয় শুধু বলার জন্যই বলা হয় বাড়ির অর্থনীতিটা মেয়েদের জন্য, কিন্তু আমি একটা বলবো, মেয়ের শিক্ষা বলতে কি, পুরো মেয়ে তো তার বাচ্চাদের মানুষ করছে, সব করছে। একটা ছেলে, যেটা ম্যাডাম বললেন, ছেলেটা কিন্তু মানে লেখাপড়া করছে, বাট সবার কথা বলছি না, বাবারাও নিশ্চয়ই এদের দেখে, কিন্তু মেনলি কি হয়, মায়েরা তার শিশুকে বড় করে। এবার মায়ের যদি সুশিক্ষা না হয়, সে একটা সমাজ তৈরি হবে না, কারণ তার শিশু তৈরি হবে না।